আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? গার্মেন্টস ট্রেডের ভবিষ্যৎ নিয়ে অনেকের অনেক প্রশ্ন জানার আছে। তো অনেকে আমাকে এই দীর্ঘ সময় ফোন করে জিজ্ঞাসা করছেন যে ভাই, বিদেশ থেকে বাংলাদেশে গার্মেন্টস তৈরি করব, কিভাবে তৈরি করব, কোন কোন বিষয় আমাকে লক্ষ্য রাখতে হবে, কি করলে ভালো হবে, অনেক 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 প্রশ্ন। তো বাংলাদেশে গার্মেন্টসের ফিউচার আমি কি দেখতেছি সেটা আমি আপনাদের বলে দিই। এটা কাউকে অতি উদ্বুদ্ধ করার জন্য না, অথবা আশাহত করার জন্য না। আমি আমার মতো করে যেটা ভাবি সেটা আপনাদের বলে দিই। হতে পারে এটা উপকারী, হতে পারে এটা উপকারহীন, বাট আমি আমার মতো করে আপনাদের বলে দিই যে বাংলাদেশের গার্মেন্টস নিয়ে আমি আসলে কি দেখছি অথবা কি ভাবছি। দেখেন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা আমেরিকা কখনো বাঁচায় রাখে নাই। আমেরিকার যে ওয়ার্ডার অথবা যে শতাংশের হিসাবে যদি আপনি হিসাব করেন, তাহলে সেটা ইউরোপের থেকে অনেক কম। বাংলাদেশের গার্মেন্টস হাজার হাজার গার্মেন্টস, বড় গার্মেন্টস, আর ছোট গার্মেন্টস হিসাব করলে তো আরো হাজার, লাখের কাছাকাছি। কারণ বড় গার্মেন্টসগুলো যে প্রোডাকশন করে পারে না, কস্টিং মিটিং করতে পারে না, সেটা সাবকন্ট্রাক্ট দিয়ে ছোট ফ্যাক্টরিকে দিয়ে কাজ করায়। এবং বাঁশের যত হুঁশিয়ারি কারখানা, সব কারখানা এবং ছোট ফ্যাক্টরি যদি হিসাব করেন তাহলে এটা লাখের কাছাকাছি। তো তাই যদি হয়, সবাই মুখ থুবড়ে পড়ে আছে। আগে মার্কেটে ফেব্রিক্স রাস্তায় পাড়া খেত, আর এখন মেশিনের মার্কেটে মেশিন পাড়া খাচ্ছে রাস্তার পরে। মিরপুর 1 নম্বরে মিসকো সুপার মার্কেটের সামনে যেয়ে দেখবেন যে রাস্তার পরে মেশিন কিভাবে ফেলে রাখা আছে, ক্রেতা নাই। কারণ গার্মেন্টস খালি বন্ধ হচ্ছে, আর ওনারা খালি কিনে এনে ফেলে রাখছে যদি কেউ কেনে। অবস্থাটা বুঝতে পারছেন? অ্যাক্সেসরিজ কোম্পানি যারা সাপ্লাই দিত, মেশিনের পার্টস যারা সাপ্লাই দিত, তাদের কাছে জিজ্ঞাসা করবেন কত পার্টস চলে। সরকারের রিপোর্ট এক জিনিস, বিশ্ব রিপোর্ট আর এক জিনিস, আর প্র্যাকটিক্যাল মার্কেট আর এক জিনিস। তা আমি আপনাদের প্র্যাকটিক্যাল মার্কেটের কথা বলতেছি। আপনাকে সবাই উদ্যোক্তা বানানোর জন্য, অথবা আপনি ইনভেস্টমেন্ট করলে যে বাড়ি ভাড়া দেবে, যে জমি ভাড়া দেবে, যে ওয়ার্কার সাপ্লাই দিবে, যে মেশিন সাপ্লাই দিবে, যে ফেব্রিক সাপ্লাই দিবে, সবাই আপনার বলবো ওরে বাপরে বাপ ভাই, বাংলাদেশে এখন যদি গার্মেন্টস বানান, অনেক গার্মেন্টস তো ধ্বংস হয়ে গেছে, এর মধ্যে আপনি যদি গার্মেন্টস বানান আপনি রাতারাতি কোটিপতি। আর ওয়ার্ডারের অভাব নাই। বাস্তবে কি হবে, এবং বাস্তবে বাংলাদেশের গার্মেন্টসের ফিউচার কি কারণে ধ্বংস হচ্ছে, ধ্বংসের দিকে। তো এর একদম যুক্তিসঙ্গত আমার মতো করে আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাই দিব, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পাটের মতো, চিনির মতো বাংলাদেশের গার্মেন্টস শিল্পটা ধ্বংস হওয়ার পর্যায়ে। এবং রাস্তাঘাটে দেখেন, যত বড় বড় বাইং হাউসের ভালো স্যালারির অফিসার বলেন, বড় বড় গার্মেন্টসের বড় বড় জিএম এর থেকে শুরু করে এক্সিকিউটিভ ডিরেক্টর থেকে শুরু করে সবই নাই করে ফেলছে। ওই ম্যানেজারে দিয়ে এক্সিকিউটিভ ডিরেক্টরের কাজ করায়, জুনিয়র এক্সিকিউটিভ দিয়ে কেসে সিনিয়র এক্সিকিউটিভের কাজ করায়, মার্চেন্ডাইজারে দিয়ে পারলে মার্চেন্ডাইজিং ম্যানেজারের কাজ করায়। কি কারণে? জুনিয়র অথবা মোটামুটি এক্সিকিউটিভ লেভেলের কমার্শিয়াল অফিসারে দিয়ে পারলে কমার্শিয়াল ম্যানেজারের কাজ করাচ্ছে। কারণ ম্যানেজারের বেতন ছিল 1 লাখ, আর যে এক্সিকিউটিভ তার বেতন 15,000। তো কোম্পানি সেভ করতেছে। অসংখ্য মার্চেন্ডাইজিং সেক্টরের যারাই 30, 40, 50-এর উপর স্যালারি, সব জোরে পড়ে যাচ্ছে। কারণ গার্মেন্টস কস্টিং সার্ভাইভ করতে পারতেছে না, সম্ভব হচ্ছে না। কারণ যা ইনভেস্টমেন্ট, প্রতিদিন চলতে যে খরচ, সে খরচই উঠতেছে না। তা কয় মাস গার্মেন্টসের মালিক পকেটের টাকা দিয়ে গার্মেন্টস চালাবে? তো কেন গার্মেন্টসের কোনো ফিউচার হবে না, সেটার কিছু তথ্য আপনাদের আমি দেখাই দিই। খুব মন দিয়ে চিন্তা করে দেখবেন। ওই অন্য ভিডিও দেখে যে হুজুকে লাফায় পড়েন, লাফায় পড়ার জন্য আমার ভিডিও না। বোঝার শক্তি থাকলে তাদের জন্য আমার ভিডিও। ঠিক আছে, তাহলে মন দিয়ে একটু দেখেন। দেখেন, এটা হচ্ছে গুগল ম্যাপ অন করছি। ঠিক আছে, গুগল ম্যাপ পৃথিবীর এখনো পর্যন্ত আমার জানা অথবা আমার চিন্তা মতে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আবিষ্কার আজকে পর্যন্ত গুগল ম্যাপ। তো এই গুগল ম্যাপে আমরা যদি বাংলাদেশটাকে জুম করি, এই যে বাংলাদেশটাকে জুম করছি, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলো হলো এই ঢাকা শহরে অথবা ঢাকা শহরের আশপাশে, আর চট্টগ্রামে কিছু ফ্যাক্টরি। তাহলে এই ঢাকা শহর প্লাস চট্টগ্রাম। ঠিক আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এই যে ঢাকা শহর, গাজীপুরের চারপাশে এই এরিয়ায় একটা ফ্যাক্টরি যখন মাল প্রোডাকশন করে, সে সবার আগে চায়না থেকে মালটা নিয়ে আসে। ফেব্রিক্স টেব্রিক্স যেগুলো আনঅ্যাভেলেবেল হয়,
অনেক বড় বড় ক্রিটিক্যাল বায়ারের কাজগুলো কত দূরের থেকে আসে দেখেন। এই চায়নার গুয়ানজু, শেনজেন এইসব জায়গা থেকে, নিম্বো এইসব পোর্টের থেকে, এই এলাকা থেকে ফেব্রিক্স তৈরি হয়ে সিঙ্গাপুর আসবে, সিঙ্গাপুরের থেকে বাংলাদেশে আসে চট্টগ্রাম, সেখান থেকে আসে এই গাজীপুরের ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরিতে মালটা প্রোডাকশন হবে। এখন আসতে যে বিমানে আসুক আর এই পোর্টে আসুক, এখানে মাল যায় চুরি হয়ে। এই যে মাল যে চুরি হয়, এই মালটা এত দূরের থেকে মালটা বানায় নিয়ে এসে, তারপরে ফেব্রিক্স বানায় নিয়ে এসে অথবা বাটন বানায় নিয়ে এসে এখানে মালটা এখানে অ্যাটাচড হয়ে মালটা রেডি হবে। তার মধ্যে পোর্টের মধ্যে মালটা এসে শেষ বেলায় এসে আপনার চুরি হয়ে যায়। অলরেডি একটা অর্ডার পাইছে বাংলাদেশ, একটা ফ্যাক্টরি, তার অলরেডি 60 দিন শেষ অথবা 35 দিন শেষ। অর্ডারের টাইম হচ্ছে 90 দিন, 90 দিন শেষ। তো এখন এই 90 দিনের মধ্যে 35-40 দিন শেষ। এবার এখানে মালটা আসছে, আসার পরে যে এই পোর্টের মধ্যে মালটা চুরি হলো, এর আর কোনো বিচার নাই। এটা শালির বিচার দৌড়াদৌড়ি করতে করতে আরো 10 দিন শেষ, মানে 45 দিনই শেষ। আবার এই গার্মেন্টস কোম্পানি আবার ওই চায়না কোম্পানিকে অর্ডার দিবে, আবার নতুন করে মাল আসবে, আবার যদি আল্লাহর ইচ্ছায় কোনো মতে এইখানে যদি মালটা যদি পৌঁছায়, তখন মালটা প্রোডাকশন হবে। তো এই মাল প্রোডাকশনে 90 দিনের জায়গায় বের হয়ে যাইতে যাইতে চট্টগ্রাম পোর্টে, কথা চট্টগ্রাম পোর্টের তো জাহাজে মালটা বের হবে। তাই এই পর্যন্ত যাইতে যাইতে কি হচ্ছে, 90 দিন তো পার হয়ে যায়, সাথে পারলে 130 দিন লাগে। আবার এই ঢাকা থেকে যে চট্টগ্রাম যে মাল যায় একদম কার্গো কন্টেইনারে, এই কুমিল্লার এখানে মাল গাড়ি দাঁড় করায়, কন্টেইনার থেকে চুরি হয়। তারপরে মিরেসরাইয়ের এখানে চুরি হয়। আমি লজিস্টিক্সে 12 বছর ছিলাম, আমি খুব ভালোভাবে জানি কোন কোন পয়েন্টে চুরি হয়, কিভাবে চুরি হয়। অসংখ্য চুরির ভিডিও, বিমানবন্দরের থেকে শুরু করে চিটাগাং পোর্টে চুরির ভিডিও, সেটার এগেনস্টে মামলা করা, এগুলো চাকরি জীবনে করে আসছি। সো আমি যেটা আপনাদের বলছি জেনে শুনে প্রমাণ সহ বলতেছি, প্রমাণ ছাড়া আমি কখনো কথা বলি না। তাহলে এই মালটা চট্টগ্রাম যাইতে হয়তো বা কিছু ক্ষতিগ্রস্ত হলেও হতে পারে যদি কপাল খারাপ থাকে। কপাল খারাপ মানে আপনার কপাল তো খারাপ, সাথে আপনার লোকজনও খারাপ। তো এরপরেই চট্টগ্রাম পোর্টে যখন মাল যাবে, পোর্টের মধ্যে থেকে মাল চুরি হয়, যাওয়ার সময় চুরি হয়, আসার সময় চুরি হয়। এই চোরাই মালই আবার কি আছে, স্টকলট আকারে আপনার ওই দেখা যায় খাতুনগঞ্জ, অমুক তমুক বিভিন্ন জায়গার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের ফ্যাক্টরির কাছে আবার বিক্রি হয়। তো এই পোর্টে মালটা যখন আসলো, তা এই ফ্যাক্টরি মালিকের যে একটা ধাক্কা গেল আর যে লস গেল, তাতেই ফ্যাক্টরি মালিক শেষ। আর এতদিন যে সময় লাগছে, এতে মনে করেন বায়ারও মেজাজ খারাপ যে এই মাল আসতে এতদিন লাগে। এবার এই মালটা 3 দিন ধরে তারপরে চট্টগ্রামে আসছে, মাল যেদিন রেডি হয়েছে, এরপর এখান থেকে এই চট্টগ্রাম পোর্টের থেকে মালটা যাচ্ছে কোথায়, মালটা এখান থেকে ছোট জাহাজে, যেটাকে ফিডার ভিসেল বলা হয়, এই ফিডার ভিসেলে করে 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 এই মালটা জাহাজ নিয়ে সাতটায় যাচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়ার নিচে এই যে এখানে সিঙ্গাপুর, এই যে সিঙ্গাপুরে যাচ্ছে। এইখানে যে সে বড় জাহাজে মালটা উঠতেছে, যেটাকে বলা হয় মাদার ভিসেল। এই বড় জাহাজ আবার এইখান থেকে মালটা লোড আনলোডে, এখানে অলরেডি 10 দিন শেষ, আর পোর্টের মধ্যে 2 দিন শেষ, রাস্তায় 2 দিন শেষ, প্রায় 13-14-15 দিনের খেলা এখানে শেষ। এরপরে এই মালটা আগে যেভাবে যেত, ইউরোপে যদি যেত, তাহলে এই বড় জাহাজে এখান থেকে মালটা লোড হয়ে এখান থেকে করে এই সুয়েজ খাল হয়ে ইউরোপে ঢুকে যেত 30 ডেজের মধ্যে। 21 দিন, 28 দিন, 29 দিন এভাবে যেত। আবার এখানে জাহাজের শিডিউল আছে, শিডিউল মিস করলে তো আবার মহাবিপদ। আর বর্তমানে সুয়েজ খালটা বন্ধ থাকায় এবার এই মালটা এখান থেকে ঘুরে এই আফ্রিকা হয়ে, মরক্কো হয়ে, টয়ে সারা দুনিয়া ঘুরে তারপরে যাবে হচ্ছে আপনার এই ইউরোপে। তাতে সময় লাগবে প্রায় 55-60 দিন টোটাল। ওই যে 10 দিন বাংলাদেশ থেকে সিঙ্গাপুর, প্লাস ওই পাশে আরো প্রায় 35-40-45 দিন, তাহলে 65 দিন সময় লাগতেছে মালটা যাইতে। প্রোডাকশন হচ্ছে এত দেরি করে, আর ক্ষয়ক্ষতি উভয় পক্ষের, ক্ষয়ক্ষতি উভয় পক্ষের। আর এরপরে যেহেতু মালটা তৈরি শুরু হয়ে গেছিল, ওয়ার্কার অ্যারেঞ্জ করে অথবা ওয়ার্কারের বেতন চলতেছে, এত ক্ষয়ক্ষতি ধ্বংস চলতেছে, তার মধ্যে যে ওয়ার্কারের বেতন কিন্তু থেমে নাই, কারেন্ট বিল থেমে নাই, বাসা ভাড়া, ফ্যাক্টরি ভাড়া কোনো কিছু থেমে নাই, ব্যাংকের সুদ কোনো কিছু থেমে নাই, কেউ কোনো জায়গায় ছাড় দিবে না মালিককে।
মালিক খালি পাগল হয়ে অস্থির হয়ে থাকবে। এর মধ্যে এই যে কেন দেরি হলো 5 তারিখে, কেন বেতন হলো না, করো এবার ফ্যাক্টরি ভাঙচুর, কি হয়েছে, 10 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা শেষ। তাহলে ও পাশে ব্যবসা করে তো 4 আনা পয়সা কামাই করতে পারলো না, উল্টে ফ্যাক্টরি শেষ। কারণ মালই তো এখনো ডেলিভারি হয় নাই। মাল 90 দিনে তৈরি হয়ে যাবে আর 20 দিনের মধ্যে পেমেন্ট চলে আসবে, 21 দিন অথবা 29 দিনের মধ্যে পেমেন্ট আসবে। অর্থাৎ একটা অর্ডার আনতে যেমন সময় লাগে, তেমন প্রোডাক্টটা উঠায় ডেলিভারি দিয়ে টাকাটা ঘর পর্যন্ত আনতে সময় লাগে। কিন্তু ওয়ার্কার তো 5 তারিখের মধ্যে বেতন না দিয়ে কেন 5 তারিখ বিকালে ঢুকছে তাইতে মনে করেন ভাঙচুর শুরু করে দিবে। কিন্তু এত যে ঘটনা এবং এই টোটালটা যে কোম্পানিরই ভবিষ্যৎ নষ্ট, এবং এই ফ্যাক্টরিটা যদি বন্ধ থাকে ওয়ার্কারদের পেটে লাথি পড়বে, তারা কর্মসংস্থানহীন হয়ে রাস্তায় ছিনতাইকারী হয়ে ঘুরে বেড়াবে, বাসায় কাজের বুয়া হয়ে ঘুরে বেড়াবে। এগুলো তাদের ব্রেনে কাজ করে না, তাদের উস্কানি দেওয়ার মতো মানুষ কাজ করে তাদের ব্রেনে, এবং তারা ওইটাতে লাফায়। শিক্ষিত মানুষেরই বিবেক কম, তো অশিক্ষিত মানুষের তো বিবেক আরো কম হবে, এটাই স্বাভাবিক। তো এইটি হচ্ছে আমাদের সমাজের সমস্যা, যে একটা কোম্পানি অথবা একটা জায়গা যখন ক্ষতিগ্রস্ত হয় তখন তারা নিজের পরিবার মনে করে সেটাকে যে উঠে দাঁড়াবে, তা না করে উল্টে আরো নিজের আত্মঘাতী হয়ে যায়। আর এটা হচ্ছে বাঙালি জাতি বারবার ধ্বংস হওয়ার মেইন কারণ। এরপরে দেখেন, তাহলে এই 65 দিন টোটাল সময় লাগলো মালটা মনে করেন ফ্রাঙ্কফুটে অথবা কোনো এক জায়গায় পৌঁছাইতে। আর এরপরে মালটা ঠিক মতো তৈরি হয়েছে কিনা, মালটার কোয়ালিটি ঠিক আছে কিনা, সেটার জন্য মনে করেন এই যে জার্মানের একটা বায়ার, মনে করেন জার্মানের একটা বায়ার অথবা ফ্রান্সের একটা বায়ার, সে অর্ডার দিছিল, সে আবার ওই ফ্যাক্টরি ঠিক মতো মাল বানাচ্ছে কিনা এই জন্য ইন্সপেকশন কিউসির জন্য একটা থার্ড পার্টি মানে অন্য আর একটা অর্গানাইজেশনকে কথার কথা 10 সেন্ট 20 সেন্ট 50 সেন্ট করে পার বডিতে দেয়। মানে তার 1 লাখ পিস বানাইতে কথার কথা তার $1 লাখ তার নষ্ট হয়ে যায়। তাহলে মালও পাইলো দেরিতে, টাকাও গেল বেশি, সময় লাগলো অনেক, এরপর আবার ইন্সপেকশনে লাখ লাখ ডলার যাচ্ছে, এবং ফাইনালি ইন্সপেকশন এবং কিউসির মানুষ গার্মেন্ট জগতে সবচেয়ে বেশি হারামি হয়। হারামি বুঝেন, নেমো খারাম, বেইমান। এরা খালি পয়সা ছাড়া কিছু চিনে না। ঘুষ পাইলেই এরা ওই গার্মেন্টস না যে যদি কার্টুনের মধ্যে খড়কুটো ভরে দেয়, ওইটারে বলে দেয় এভরিথিং ইজ ওকে। এবং একটা বায়ারকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে তার এই আত্মঘাতী, তার ইন্সপেকশন আপনজন। তাহলে এই অভিজ্ঞতাগুলো যখন বায়ারের যখন থাকে, তখন বায়ার তো সবসময় ছটফট করতে থাকি, হাতের কাছে কিছু পাইতাম, হাতের কিছু পাইতাম। আপনি বায়ার হলে আপনারও কাছে মনে হবে যে আমার বাড়ির পাশে কিছু পাইতাম, ভোগান্তি কমতো। তাহলে এবার দেখেন, এবার খেলাটা ঘটছে কোথায়। এই ইউরোপ যত কাজ দিছে সেই কাজ দিয়ে বাংলাদেশ এতকাল 20 বছর 30 বছর 50 বছর গার্মেন্টস নিয়ে এত লাফালাফি করছে। এখন আমেরিকা চাচ্ছে চায়নাকে সবভাবে থামায় দিতে ব্যবসা বাণিজ্যে, সেটা মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই জানেন। সাথে ইন্ডিয়াকেও ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে। ইন্ডিয়া চায়না যদি দ্বন্দ্ব লেগে থাকে এবং তারা যদি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তারা পণ্য আমেরিকায় পাঠাতে পারবে না, তখন আমেরিকার নিজস্ব উৎপাদন বাড়বে এবং রপ্তানিও বাড়বে, তখন আমেরিকা ব্যবসায়িকভাবে সাকসেসফুল পজিশনে চলে যাবে। যার কারণে আমেরিকা চাচ্ছে এই দুটো রাষ্ট্র যেন ক্ষতিগ্রস্ত হয়। এটা মিডিয়ার মাধ্যমে সবাই জানে, যার কারণে কথাটা আমি বলছি। এটা আমেরিকার ব্যক্তিগত আমি শত্রু এরকম কিছু না। এবার দেখেন, এই সুযোগে ইন্ডিয়ান কিছু ভদ্রলোক কি করলো। ইন্ডিয়ার কিছু ভদ্রলোক তারা গার্মেন্টস জগতের শ্রীলঙ্কা খুব দ্রুত শাসন অথবা শোষণ অথবা যাই বলেন অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার জন্য বিশ্বের খুব টপ লেভেলের একটা প্রতিষ্ঠান হচ্ছে আপনার শ্রীলঙ্কা। ঠিক আছে, শ্রীলঙ্কা যেমন জাপানের অ্যাডমিনিস্ট্রেশন ভালো, তারপরে জার্মানির অ্যাডমিনিস্ট্রেশন ভালো, শ্রীলঙ্কার অ্যাডমিনিস্ট্রেশন ভালো। তো শ্রীলঙ্কা, জাপান এবং জার্মান তারা কিন্তু, তারপরে ডেনমার্ক, এরা অ্যাডমিনিস্ট্রেশনে খুব ভালো। তাহলে এরা হচ্ছে পরিচালনা করবে অ্যাডমিনিস্ট্রেশন, আর মালিক হচ্ছে এবং সেলস অ্যান্ড মার্কেটিং এ বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ইন্ডিয়া। তারা যে কোনো উপায়ে পণ্য বিক্রি করার জন্য দক্ষ। এখন এই ইন্ডিয়ার বড় বড় ইনভেস্টর যাদের অনেক টাকা আছে, তারা এই শ্রীলঙ্কার অ্যাডমিনিস্ট্রেটর মানে অফিসার। আর সারা বিশ্বে আমরা যে প্রোডাক্ট বিক্রি করি, একটা কথা বলেই বিক্রি করি যে আমার দেশের মানুষের হাতের কাজের মান ভালো। তাহলে এই বাংলাদেশের থেকে প্রচুর পরিমাণ মানুষ নিয়ে চলে গেছে কোথায়? এই মালিক হচ্ছে ইন্ডিয়ান, পরিচালনা করবে হচ্ছে আপনার শ্রীলঙ্কা, আর হাতের কাজ যেহেতু ভালো বাংলাদেশ, তাহলে এই বাংলাদেশের থেকে হাজার হাজার শ্রমিক নিয়ে তারা চলে গেছে কোথায় দেখেন? ঠিক এই জায়গাটায়,
এই যে জর্ডান, লেবানন, সিরিয়া, তারপরে আজারবাইজান, তুরস্ক, এইসব রাষ্ট্র, ইভেন ইন্ডিয়ান অনেক হিন্দু ভদ্রলোক আমারই পরিচিত কয়েকজন আছে, তারা তুরস্কে যে বিয়ে শাদী করে মুসলমান হয়েছে ব্যবসার কারণে, তারা এমনই ব্যবসায়ী, ধর্ম পরিবর্তন করে ওখানে মুসলমান বিয়ে করে, কুর্দিশদের বিয়ে করে, সেখানে বউ বাচ্চা সংসার সব দাঁড় করাইছে সিটিজেনশিপ এইসব ফ্যাসিলিটিস পাওয়ার জন্য। তাহলে এইসব রাষ্ট্রে তারা কি করলো, তারা এখন ফ্যাক্টরি তৈরি করেছে। এখন বাংলাদেশ সরকার চিন্তা করছে আমি যত দক্ষ কর্মী রপ্তানি করতে পারি তত তো আমার রেভিনিউ বাড়বে, হ্যাঁ, প্রবাসী অথবা বৈদেশিক ইনকাম আমার বেশি হবে, এবং সেটা দিয়ে বাংলাদেশ সরকার গর্ব করছে। কিন্তু বাংলাদেশ সরকার জানে না যে আমার দেশের লোকগুলোই ছিল আমাদের গার্মেন্টস বেঁচে থাকার মেইন কারণ। সেই লোকগুলোকে এই জর্ডান, লেবানন, সিরিয়া এইসব জায়গার ফ্যাক্টরিতে এক একটা সর্বনিম্ন ফ্যাক্টরিতে 35,000 উপর বাঙালি আছে। এবং কিভাবে লোক পাঠাইছে, নিয়ম হচ্ছে এখান থেকে কাজ না জানলে ট্রেনিং দিয়ে তারপরে পাঠায় দেয়। আর এরা বলে কি, তোমার পায়ে জুতো নেই, কোনো সমস্যা নেই, পাসপোর্টটা খালি থাকলে এয়ারপোর্টে আসো, গাড়ি ভাড়া আমি দেবো, ওই বিদেশ পাঠায় দিব, এইখানে যা বেতন পাও তার ডাবল পাবা। তো বাঙালি ওখানে চলে যাচ্ছে বেশি বেতন পাওয়ার জন্য। তারপরে এইখানে যে বাঙালি যদি কথার কথা পায়জামা খোলার অভ্যাস থাকে, তো ওই জায়গাতে একটা ফরেনারের বাগায় ইউরোপ আমেরিকায় জীবন তৈরি করে ফেলতেছে। তো এইখানে যে যখন তারা এরকম পরিশ্রম করছে, আর দেশের মধ্যে মানুষ যত অলস থাকে, দেশের বাইরে মানুষ তার থেকে বেশি অ্যাক্টিভ থাকে, কারণ তাদের ওখানে সিস্টেম আছে, সিস্টেমে পড়ে যায়। তো এইখানে যখন মালটা বানাচ্ছে, এবার মজার অথবা বাংলাদেশের জন্য মেইন কি কারণ প্রবলেমটা সেটা দেখেন। এই ইউরোপের বায়ারগুলো এই সাগরের এখান থেকে এই বিমানে সকালবেলায় আসে, সরি আমি কি যেন কথা বলছিলাম ভুলে গেছি, কিছু গেস্ট আসছিল, তো ভিডিওটা পজ করে কথা বলতে যাবো, একটু অন্যমনস্ক হয়ে গেছি। তো যাই হোক, এখন আমরা বোধহয় সম্ভবত একটা পয়েন্টে ছিলাম, সেটা হচ্ছে কিউসি ইন্সপেকশন। এই পয়েন্টে যে এত দূরের থেকে মালের অর্ডার দিয়ে বায়ারের এত টাকা খরচ হচ্ছে। তা এখন দেখেন ইউরোপের বায়াররা সকালবেলায় প্লেনে টিকিট কেটে ফ্যাক্টরিতে আসতেছে, নিজের কাজ নিজে দেখতেছে, থার্ড পার্টি ইন্সপেকশন, রং ইনফরমেশন, কোনো কিছুর সুযোগ নাই। আবার সারাদিন কাজকাম করে বিকেলের ফ্লাইটে আবার তার দেশে চলে যাচ্ছে, যে সন্ধ্যায় পরিবারের সময় দিচ্ছে, ডিজেতে যাচ্ছে, আনন্দ ফুর্তি করছে। তাহলে তার কিউসি ইন্সপেকশনে যেমন লক্ষ লক্ষ ডলার বাঁচতেছে, আবার এইটুকুন জায়গার জাহাজ ভাড়া কত কম। খুব সুন্দরভাবে দেখেন, খুব মন দিয়ে জিনিসটা দেখেন। এই বাংলাদেশের থেকে সিঙ্গাপুরে যাবে, এরপর এত খানিক রাস্তা ঘুরে এখানে মালটা যাবে, সময় লাগতেছে 65 দিন। আর এই পর্যন্ত যে জাহাজ যাবে, কত টাকার তেল খরচ হবে, তার তেল খরচ অর্থাৎ সোজা কথা তার মালটা পরিবহনের খরচ, কত টাকা তার বেশি খরচ হচ্ছে। আর এরপরে বাংলাদেশ একটা অনিয়মতান্ত্রিক একটা জায়গা, যেখানে পোর্টে ডিসিপ্লিন খুব কম, যেখানে চুরি, রাস্তার মধ্যে চুরি সব হয়। আর এখান থেকে এরাও যথেষ্ট সৎ, এরাও যথেষ্ট সৎ জাতিগত এবং শিক্ষাগত এবং বিবেকগতভাবে। তাহলে এখান থেকে মালটা জাহাজে উঠায় দিচ্ছে, 7 দিনের মধ্যে তার দেশে পৌঁছায় যাচ্ছে। তাহলে তার ইন্সপেকশনের টাকা বাঁচলো, তার সময় বাঁচলো, এবং যে কোনো প্রবলেম সে সকালে এসেই দুপুরের মধ্যে দেখে বিকেলে আবার ঘর পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে এই বায়ার, এরপরে আমরা বলতাম বাংলাদেশের মানুষের হাতের কাজের মান ভালো, সে বায়ারগুলো এই রাষ্ট্রে চলে গেছে। ইন্ডিয়া মিষ্টি কথা বলার ওস্তাদ, মার্কেটিং এর ওস্তাদ, শ্রীলঙ্কা অল্প সময় কাজ করার ওস্তাদ। বাংলাদেশে একটা ওয়ার্কার সারাদিন যদি 100 পিস টি শার্ট বানায়, এই শ্রীলঙ্কা এই বাংলাদেশি ওয়ার্কারে দিয়ে এই রাষ্ট্রে বসে পার ডে পারলে 300 পিস বডি বের করে, 3 গুণ প্রোডাকশন বের করে, তাতে তার কস্টিংও কমতেছে। তো তাহলে ইউরোপের বায়াররা এই জায়গাটাতে ভিড়বে না কেন? চায়না বলতেছে গত 50 বছরে ভিয়েতনাম বাংলাদেশে যত মেশিন দিছে ইন্ডিয়ারে, এই গত 3 বছরে তার মিনিমাম 50 গুণ বেশি মেশিন সেট আপ এইখানে দিছে। তাহলে কি পরিমাণ এখানে ফ্যাক্টরি তৈরি হচ্ছে। তো বাংলাদেশের যারা শিয়ানা খেলোয়াড় গার্মেন্টসে, তারাও কিন্তু এখানে অলরেডি কিছু কিছু ফ্যাক্টরি দাঁড় করায় ফেলছে। আর বাকিরা যারা আছে তারা এখানে বসে আছে, তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারাই দেউলিয়া হচ্ছে। হয়তোবা তাদের যাওয়ার সুযোগ নেই, অথবা তারা রাষ্ট্রকে ভালোবাসে। এক হচ্ছে রাষ্ট্রকে ভালোবাসে, আর একটা হচ্ছে আমার মতো ভিখারি, যাওয়ার মতো এত ক্যাপিটাল অথবা এরকম মানসিকতাগুলো নাই, সেট আপ নাই, যার কারণে যেতে পারছে না। হয়তোবা আমিও তাহলে ওখানে যে ফ্যাক্টরি দাঁড় করাইতাম। তো আমরা দেশকে ভালোবাসি অথবা আমাদের যোগ্যতা নাই, খালি মিষ্টি কথা বলবো দেশকে ভালোবাসি এটা না, বাস্তব কথা বলতে হবে। হয় দেশকে ভালোবাসি, নয় আমাদের সামর্থ্য নাই, যার কারণে আমরা এখান থেকে যেতে পারতেছি না, অথবা আমাদের পরিবারের পিছু টান আছে। কিন্তু যারা অরিজিনাল ব্যবসায়ী তারা বুঝতে পারছে যে এই যে তুরস্ক আর লেবানন, এই জায়গাটা হচ্ছে আফ্রিকা, এশিয়া
এবং ইউরোপের সব থেকে মধ্যস্থতাকারী জায়গা। আগে যেমন বলা হতো ব্যবসায়ী হতে চাইলে, মাফিয়া রান হতে চাইলে ব্যাংককে যাও, এখন ব্যাংককে এই কথাটা বলে না, এখন বলা হয় তুরস্কে যাও, কারণ তুরস্কটা হচ্ছে হাব। হাব মানে সেন্টার, এখান থেকে এখানে সহজ, এখান থেকে এখানে সহজ, এখান থেকে এখানে সহজ। আবার সারা বিশ্বের টাকা সব এখানে, সারা বিশ্বের লোকজন দুবাই টুবাই কাতার এইসব জায়গায় এসে টাকা উড়াচ্ছে। আল্লাহ বলছে এখানে এত টাকা উড়বে, এত শয়তানি বদমাইশি হবে যে এদের কারণে পৃথিবী ধ্বংস করবে। তাহলে পৃথিবী ধ্বংসের আগের পর্যন্ত সবচেয়ে বেশি টাকা এই রাশিয়াতেও উড়বে না, আমেরিকাও উড়বে না, ইংল্যান্ডও উড়বে না, উড়বে হচ্ছে যদি ইসলাম হিসাবেও যদি বলেন তাহলে এই অঞ্চলটাতেই পৃথিবীর সব টাকা উঠতে থাকবে, অপচয় হতে থাকবে। তাহলে এখানে বসে এখানেও ব্যবসা করা খুব সহজ। তাহলে এই বায়ারগুলো আবার কেন এত রাস্তা ঘুরে বাংলাদেশে আবার আসবে? ওর কি বাংলা কথা বলি পাসা মারা খাওয়ার অভ্যাস আছে যে ওইখানে আসবে? তাহলে বাংলাদেশে যত গবেষক বলেন যে বাংলাদেশে গার্মেন্টস ঘুরে দাঁড়াবে, আরো উৎপাদন বাড়তেছে, আরো রিপোর্ট বাড়তেছে, বাস্তবে কি হচ্ছে গার্মেন্টস মালিকের কাছে যে জিজ্ঞাসা করেন, যখন সে বারের মধ্যে যে মদ খেয়ে পড়ে থাকে, টেনশনে লোড নিতে পারে না, তখন তারা জিজ্ঞাসা করেন তুই বেটা মিডিয়াতে কি কইছিলি, আর ওই মার্কেটিং করার জন্য, নতুন কাজ পাওয়ার জন্য কি কইছিলি, আর তোর বাস্তব অবস্থাটা কি সেটা ক। তারপরে দেখবেন কত দুঃখের কথা, কত কষ্টের কথা, কত কিছু বের হয়। এখন এখন এই বাংলাদেশের গার্মেন্টস থেকে মানুষ কিভাবে সরে যাচ্ছে, অথবা ব্যবসায়ীরা কিভাবে সরে যাবে? বড় বড় ফ্যাক্টরির ভালো বেতনের 40-50 হাজার টাকা বেতন যারা পাইতো তারাই মনে করেন যে ক্লোজ হয়ে গেছে, চাকরি হারা। ফ্যাক্টরি যতগুলো ধ্বংস হয়েছে, ওয়ার্কার রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আর নাম্বার থ্রি হচ্ছে বাংলাদেশে ফ্যাক্টরি, ইন্ডিয়ার ফ্যাক্টরি যারা দেউলিয়া হয়ে যাচ্ছে, যারা বুঝতেছে আর টিকতে পারবো না, তারা কথার কথা একটা প্যান্টের রেট আছে $16, ওইটাকে $12 দিয়ে বলবে যে তুই 10 লাখ পিসের অর্ডার না দিয়ে যদি 20 লাখ পিসের অর্ডার দিস তাহলে তোরে $2 কমে দেবো, $2 কমে দিব। অর্থাৎ কি, বায়ার দেখতেছে আমি 10,000 না বানায় যদি 10 লাখ না বানায় যদি 20 লাখ পিসের বানাই, তাহলে 20 লাখ পিসের অর্ডার দিলে আমি $4 কমে পাচ্ছি বাংলাদেশে, তাহলে এই জর্ডানের কাজ না দিয়ে বাংলাদেশে দেই। তো ও যখন টাকাটা বাংলাদেশের মালিকরে দিবে, এই মালিক আবার ফেব্রিক্স কেনার জন্য টাকাটা ব্যাক টু ব্যাক চায়নাতে একটা কোম্পানি দিবে। অ্যাকচুয়ালি চায়না কোম্পানি মনে করেন তার ভাই অথবা শালা অথবা তার বন্ধুর নামে। অর্থাৎ এই টাকাটা বাংলাদেশে ঢুকলো, এইখান থেকে যদি ক্যাশ করে হুন্ডি মুন্ডি করে এসে পলায় কোনো দেশে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া, যেসব দেশে আপনার এই ইউরোপের ধারে কাছেও না, এখানে টাকা নিছে না, এখানে ধারে কাছে না, আমেরিকা নিলে আমেরিকায় ঢুকবে না, ঢুকবে ইউরোপে, ইউরোপের টাকা নিলে চলে যাবে আমেরিকায়, অথবা এরকম ছোটখাটো রাষ্ট্রে এই বিশাল অঙ্কের ডলার এটাকে টাকায় কনভার্ট করে এরপর হুন্ডি করে পাঠিয়ে দিয়ে তার আগে বউ বাচ্চারে আপনার ওই ভিসা মিসা করায় ওই দেশে পাঠিয়ে দিবে, আর ও খালি টাকাটা পাস হয়ে গেলেও বেড়ে চলে যাবে। এরপরে দেখবেন ওই টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত দুই সাইডে যাইতে গেলে যেমন খালি জালনা জুলনা ভাঙ্গা, জালনা থেকে আপনার মেশিন টেশিন সব দেখা যায়, খালি ধুলাবালি পড়ছে, ড্যামেজ হচ্ছে, কোনো মালিক নেই, কোনো সিকিউরিটি গার্ড নেই, কিছু নেই, সব তালা মারা, কোনো লাইট জ্বলে না। ওই ঘটনা সারা বাংলাদেশের সব ফ্যাক্টরিতে হবে, যে যে মালিক এরকম খেলা খেলবে। অথবা ওই যে চায়নায় যে একটা ফেব্রিক্স কোম্পানি দাঁড় করাইছে, ওইখানে যে একটা লাইসেন্স বানাইছে, কথা কথা নিজের শ্যালকরে কইছে তুই যে ওইখানে, অথবা বাইরে কইছে তুই ওই জায়গায় যে একটা লাইসেন্স বানা, পার্টনারশিপে হোক আর যেভাবে হোক। এবার এই যে বায়ার যে আমার এলসিটা দিছিল, এই এলসিটাকে ফরওয়ার্ড করে ব্যাক টু ব্যাক করে দিই, ব্যাক টু ব্যাক করে ওর কাছে যখন দিছে, ওইখানে দুর্নীতি করে, যেমন আপনার থাইল্যান্ডের দুর্নীতি করা যায়, থাইল্যান্ডের একটা কোম্পানিতে কি এসে সে কাজ দিছে, ব্যাক টু ব্যাক করে দিছে। এখন থাইল্যান্ডে ওই যে কোম্পানি দিছে, ওই কোম্পানিটা অ্যাকচুয়ালি শালার কোম্পানি অথবা ভাইয়ের কোম্পানি, ওইখানে ব্যাক টু ব্যাক এলসিরে ভাঙ্গায় ক্যাশ করে ও ওই জায়গাতে পলাইছে, আর এ ওই জায়গাতে পলায় কি হয়েছে মালয়েশিয়া যে, অথবা ফিলিপাইনে যে, অথবা কি হয়েছে আফ্রিকার কোনো রাষ্ট্রে যে, ওই জায়গা পরিচয় টরিচয় গোপন করে বাকি জীবন পার করে দিবে। আর এপাশে বাইরের টাকা শেষ, আর ব্যাংক যে এলসি ভাঙ্গায় দিয়েছিল অথবা যা করছিল ব্যাংকও শেষ। তো বাংলাদেশের গার্মেন্টসের মালিকগুলা বর্তমানে এই রাস্তায় শিফট হতে বাধ্য হবে। ইন্ডিয়ার মালিকগুলো এভাবে বাধ্য হয়েছে এবং হবে। ভিয়েতনামও, আমেরিকার টার্গেট ভিয়েতনাম, র্যাম্বো ইন ভিয়েতনাম মুভিতে দেখছেন, পৃথিবীতে একমাত্র যুদ্ধ করে হারছিল ভিয়েতনামে, সেই রাগ আমেরিকার এখনো আছে। তাহলে ভিয়েতনামের গার্মেন্টসও কিন্তু ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসের সম্মুখীন হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে ভিয়েতনাম, বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্ডিয়া, এইসব রাষ্ট্রের গার্মেন্টসগুলো যখন ধ্বংস হয়ে যাবে, এদের মালিকরা যারা এরকম সবকিছু রাষ্ট্রের মধ্যে ফেলে রেখে অন্য কোথাও পাড়ি জমাবে, তারাও সর্বোচ্চ বড় বায়ারের বড় এলসিকে এনক্যাশমেন্টের খেলা অথবা ব্যাক টু ব্যাকের খেলা করে এই জালিয়াতি করে বের হয়ে যাবে এবং ফুল ফ্যামিলি সহ শিফট হয়ে যাবে।
তাহলে বড় বায়ারটা ধরা খাবে। এই কারণে বড় বায়ারও বাংলাদেশ, ইন্ডিয়া এইসব রাষ্ট্রের বড় বড় অর্ডার বসাতে ভয় পাচ্ছে। যেমন কিছু কিছু রাষ্ট্রের বায়ার ডিরেক্ট বলে দেয়, বাংলাদেশের ইসলামী ব্যাংকে যদি আপনারা যদি কাজ করেন, আপনাদের যদি এডি ব্রাঞ্চ হয় অথবা আপনাদের এখানে যদি আপনাদের এলসি ওপেন করার কথা বলেন, আমরা আপনাকে দিব না। যেমন কদিন আগে গুলশানে একটা ব্যাংক হাউসে গেছে, ওনারা বলছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আমাদের কোম্পানি চাইনিজ কোম্পানি, ওনারা আপনাকে এলসি দিবে না। তো দেখেন, এই ঘটনাগুলো কিন্তু বাস্তবে ঘটে গেছে এবং এগুলো ঘটতেছে, যেগুলো পত্রপত্রিকার আড়ালে শুধুমাত্র যখন দেউলিয়া হচ্ছে অথবা ভাঙচুর হচ্ছে তখনই শুধুমাত্র জিনিসটা ধরা পড়তেছে। আবার সাধারণ মানুষ যারা গার্মেন্টস ভাঙচুরে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানে না, যেমন বাসার মধ্যে মহিলারা, একজন গার্মেন্টস মালিকের ওয়াইফ জানে না যে গার্মেন্টসটা চলতেছে কেমনে আর তার জামাই কত যুদ্ধ করে চলছে। সে খালি জানে যে এই মাসে লাভ হয়নি, আমার তো একটু বাপের বাড়িতে খরচ আছে অথবা আমার সাইডে ড্রেস বানাইতে হবে। একজন গার্মেন্টস মালিক এত দক্ষতা করে এত কিছু করতেছে আর তার বউ কিছুই জানে না। যেমন আমার বউ গার্মেন্টস বোধহয় বানানো করতে জানে না, আমার একটা ভিডিও বোধহয় এই 4 বছরে মানে ওপেনই করে দেখে নাই যে আমার জামাই করেটা কি। তাহলে আমি মরলে অথবা আমি ধ্বংস হলে তাকে রাস্তায় নামতেই হবে। ওই কোনো বাপ মার দোয়া বলেন, প্র্যাকটিক্যাল লাইফে কোনো কিছু তার জীবনে কোনো কাজে আসবে না। আর সে যখন রাস্তা নামবে, আমার বাচ্চারাও পথের ফকির হবে রাতের মানে সেকেন্ডের মধ্যে। তো বাংলাদেশে গার্মেন্টস জগতে অনেক মালিকের বউ আছে, মানে 90% মালিকের বউ আছে যারা ওই গার্মেন্টসের গও জানে না। তাহলে তারা কি করে খাবে বলেন তো আমাকে? তাদের বাচ্চাগুলোকে যেভাবে মানুষ করছে, মাঝ বয়সে যদি ধ্বংস হয়ে যায় কি করে খাবে? তাহলে যেসব মালিক দেখতেছে যে আমার এই, আমিও যদি কথার কথা আমি হঠাৎ মরে গেলাম, আমার বউ বাচ্চা এগুলো দেখে রাখতে পারবে না, সেও কি এসে গার্মেন্টস বেঁচে চলে যাচ্ছে। আর এতদিন এই যে এত অভাবের মধ্যে গার্মেন্টসগুলো বেঁচে ছিল কেমনে সেটা আপনাদের বলে দিই। যে মনে করেন একটা ব্যাংকের থেকে অথবা বিদেশি একজন পার্টনারের কাছ থেকে সে একটা লোন নিছে, অথবা তার কোম্পানির নামেই সে অথবা এলসির এগেনস্টে সে লোন নিছে। লোন নিয়ে সে কি করছে, অথবা ফ্যাক্টরি বড় করার জন্য লোন নিছে। এখন মনে করেন ঢাকার এইখানে তার গার্মেন্টস, সে এরকম কম দামে ধানের জমি কথার কথা 100 বিঘে কিনে রাখছে কোম্পানির নামে। এখন এই গার্মেন্টসটা যেহেতু প্রতি মাসে লস খাচ্ছে, সে ওই জমিটাকে মর্টগেজ রেখে ব্যাংকের থেকে লোন নিছে, নিয়ে করোনার সময়টা পার করছে। এরপর কিছু অর্ডার পাইছে, কিছু অ্যাডজাস্ট হয়েছে, তারপরে হয়তো অ্যাডজাস্ট হয় নাই। তখন আবার কি করছে, ওই যে লোন, ব্যাংকের লোন দিতে পারতেছে না, এপাশে ফ্যাক্টরিতে এই যে ফ্যাক্টরি বেতন দিতে পারতেছে না, আবার ব্যাংকের লোন দিতে পারতেছে না। তখন কি হলো, তখন হচ্ছে কি এই এই জমিটা মর্টগেজ রাখছিল কথার কথা ডাচ বাংলা ব্যাংকের কাছে, সেই লোনটাকে আবার এক্সপান্ড করে ডাইভার্স করতেছে। অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকে কথার কথা তার লোন ছিল 100 কোটি, সেটাকে ব্র্যাক ব্যাংকে 200 কোটিতে নিয়ে গেছে, ম্যানেজারের কিছু টাকা পয়সা খাওয়ায় আর টাইমটা বাড়ায় নিছে। ওই যে 100 কোটি এক্সট্রা নিল, সেই 100 কোটি দিয়ে এখানে আবার কিছুটা ওয়ার্কারের বেতন টেতন দিয়ে আবার একটু রান করার চেষ্টা করলো। কিন্তু সেটাও এখন যে অবস্থা, রাষ্ট্রের যে অবস্থা, আবার গ্যাঞ্জাম, অস্থিতিশীলতা, তারপরে ধ্বংস করার, সৃষ্টি করার জন্য কেউ হেল্প করছে না, ধ্বংস করার জন্য হেল্প করতেছে। তাহলে তাহলে এই 100 কোটি যে আবার নতুন নিল, সেটাও তার একটা দায়ভার। তাহলে তার এখন বাঁচার একটাই রাস্তা আছে, সে রাতের অন্ধকারে গার্মেন্টসটাও বেচে দিবে, ওই জমিও পারলে নামে বেনামে বেচে দিবে। গার্মেন্টস ব্যাংকের মধ্যে লোন যদি লোনেও থাকে, গার্মেন্টসের মেশিন টেশিন বেচে টিসে ও রাতের অন্ধকারে পলায় যাবে। ব্যাংক এসে দেখবে যে বেচার মতো কিছু নেই, আর জমি যেটা আছে ওইটা দিয়ে যেটুকুন যা রিকভার হয়। তাহলে ব্যাংকগুলো দেউলিয়া হবে, ও শুধু ওর পরিবার নিয়ে দেশের বাইরে চলে যাবে। আর দেশে এখন এই ঘটনাগুলোই সবচেয়ে বেশি ঘটবে, সবচেয়ে বেশি ঘটবে। এছাড়া দেশে গার্মেন্টস শিল্পে ঘুরে দাঁড়ানোর মতো ব্যক্তি অথবা সরকারি সহযোগিতা অথবা সাধারণ মানুষের ভালোবাসা, সহযোগিতা, এগুলো রাষ্ট্রের মধ্যে এই সহমর্মিতা কোনো কিছু নাই। এখন খালি কে কাত্তা খাইতে পারো, আপন ভাই পর্যন্ত, আপনার আপন ভাই পর্যন্ত ভাইয়ের চামড়া ছিঁড়ে খাবে। যদি একটা ছোট উদাহরণ দেখতে চান, প্রমাণ দেখতে চান, দেখেন, খুব মন দিয়ে বাস্তবসম্মত একটা উদাহরণ দেখেন এই ছবিগুলোর মধ্যে। এটা হচ্ছে আমার বাগেরহাট শহরে আমার বাড়ি। এই জায়গাটার, এই বাড়িটার এই পর্যন্ত জায়গা ছিল আমাদের। আমার চাচা বিশাল বড় ক্ষমতাবান ব্যক্তি ছিল, সে জায়গাটা দখল করে নিয়ে তার বাড়ি বানাইছে। আচ্ছা গেল, আপন ভাইয়ের কথা বলতেছি। এরপর এই বাড়িটার দোতলায় ছিল আমার অংশ। আমার বাবার আপন ভাই সেটা টিন শেড দিয়ে আমাকে এখান থেকে বঞ্চিত করলো। এখানেও আমার বাড়ি বানানোর সুযোগ নাই, মানে বাবা নাই,
যার কারণে এটা হচ্ছে। আর এই পরবর্তীতে এই দুই জায়গায় যেহেতু বসবাস করা যাচ্ছে না, পিছনে আমি বসবাস করার জন্য এখানে আমার পাকা ঘরটার সব কিছু ছিল, সেটাও ভেঙে সেটা ভেঙে আমার চাচা তিনতলা বাড়ি, সবাইকে বলে দিছে আমি নাকি জমি বেচে আসছি বলে তিনতলা বাড়ি তৈরি করে ফেলছে। এবং জিনিসটা যখন আমার কানে আসছে তখন বাগেরহাটের মেয়রকে বলছি, তো সে ছিল বিশাল দুর্নীতিপ্রবণ ব্যক্তি এবং আমার এই চাচারই ক্লাসমেট, একসাথে স্কুলে পড়তো। তো তারা মিলেমিশে তারা এই জিনিসগুলো দখল করলো। তো মানুষ কতটা নিচে নামছে দেখেন। এই যে কবরস্থানটা দেখতেছেন, এই যে কবরস্থানটা দেখছেন, কবরটা ফেটে কি হয়েছে, এটা আমার দাদার কবর, এটা হচ্ছে দাদির কবর। তো এই কবরস্থানের পিছন সাইড এটা অনেক বড় দেয়াল ছিল, এই দেয়াল আরো এই পাশ পর্যন্ত ছিল, বড় একটা কবরস্থান ছিল। তো আমার দাদা, এটা অনেক বড় কবরস্থান ছিল, তো এই দেয়ালগুলো ভেঙে আরো ভিতরে ঢুকাই দিয়ে কবরস্থানের জমি দখল করে চাচা বাড়ি বানাইছে। এই কবরস্থানের এই দেয়াল, পিছনের দেয়ালও ভেঙে, পিছনের দেয়ালটা ভেঙে আরো ক্লোজ করে এনে ওখানে বাড়ি বানাইছে। এখানেও ভেঙে এখানেও ফুল গাছ টাছ লাগে, এটাও দখলের প্রক্রিয়া চলছে, 2 দিন পরে এখানেও কনস্ট্রাকশন হবে। এবং আমার দাদা মারা যাওয়ার আগে প্রতিটা ছেলের নামে 50-52 বিঘা করে জমি দিয়ে গেছে, তার 11 ছেলে মেয়ের নামে। তো এটাও অলরেডি ঘিরে টিরে কবরস্থানের জমি টমি সব ভেঙে ঘিরে টিরে ফুল গাছ চাষ করে আগে বসবাসের একটা ফ্লেভার দেওয়া হচ্ছে, একটা টিউবওয়েলে পাতায় ফেলছে, দেখছেন বোধহয় ছবিতে। যে এই জমিটা সে 2 দিন পরে সে এখানে এই যে টিউবওয়েলও পাতাইছে, এইখানেই সে আবার কনস্ট্রাকশন উঠাবে। এবং সে বলে যে আমার বাবা নাকি এত মানে অবিবেচক ছিল যে বাড়ির সামনে বাপ মার কবর দিছে, যে বাপ মা জন প্রতি ছেলেকে অথবা মেয়েকে 50 বিঘা করে জমি করে দিয়ে গেছে, সেই বাপ মার কবর বাড়ির সামনে দিছে কেন? তাহলে এটা আমার বাবা অশিক্ষিত মূর্খ ছিল এই কারণে। এই কবর যদি না থাকতো তাহলে এখানে দোকান টোকান বানায় দিলে কত টাকা ইনকাম হতো না? তো নিজে আর এক ভাইয়ের, যেখানে আমরা তার সন্তানরা এতিম, বাবা নাই মা নাই, আমাদের জমি দখল করে বাড়ি বানালো মিথ্যা ডিক্লারেশন দিয়ে। আমার ইভেন এখানে আমার বসত বাড়ি ছিল, দেখেন আমি আপনাদের দেখাই, এই দেখেন, এই যে বাস্তবটা দেখেন। এই লাস্ট আমি যখন এটা জানতে পারছি তখন গেছি যে ডিসপুট করছি, এবং এই সময় আমার লাস্টে বাথরুম টুকুন শুধু আছে, এটাও ভাঙতেছে এই সেই জায়গায়। কথা বুঝতে পারছেন? তো এগুলো ডেট বাই ডেট সব প্রমাণ আছে। তো এই কথাগুলো দেখানোর কারণ হলো যে আপন নিজের সন্তান নিজের বাবার কবরস্থান ভেঙে সেইখানের জমি দখল করতেছে, তাহলে আমরা জাতিগতভাবে কতটা জানোয়ারে পরিণত হয়েছি। তাহলে একদম চাক্ষুষ প্রমাণ সহ, একদম ডেট বাই ডেট ছবি ভিডিও সবকিছু সহ প্রমাণ সহ, কারণ আমি যখন ভিডিও করি আর একটা মোবাইলের সাইডে ডেটটা ধরাই এবং পাশে আরেকজনকে 2জনকে সাক্ষী রাখি যে এই ডেটটা অটো ডেট কিনা। ইভেন মোবাইলের যে অটো ডেট আপডেট ওই অপশনটাও পর্যন্ত অন করে দিয়ে ওটা যে জেনুইন ডেট সেটা ভিডিও করে এবং সেই সহ আমি ভিডিও রাখি, সবসময় ছবি তোলা ভিডিও এগুলো রাখি, যে ভবিষ্যতে যদি কখনো আইনগত কোনো বিষয় আসে তখন যেন কেউ বলতে না পারে এটা এডিট করা অথবা এটা অমুক এটা তমুক। একদম জেনুইন সবকিছু রাখি। তো রেখে তো কোনো লাভ নাই। তাহলে যেখানে সন্তান নিজের বাবার কবরের জমি পর্যন্ত দখল করে নিয়ে যাচ্ছে, তার বিবেক কাজ করতেছে না, তো সেই রাষ্ট্রে মানুষটা কই? তারা সবাই ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করা, এবং আমার যে চাচার কথা বললাম ইনিও ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পাশ করা, ইনার ওয়াইফও পাশ করা। তা ঢাকা ইউনিভার্সিটি তাকে কি শেখাইলো আর সে কি শিখলো? সার্টিফিকেট আছে, কিন্তু বিবেক মনুষ্যত্ব কোনটা, কোথায় কি? আর যে সন্তান নিজের বাবার কবর ভেঙে পাশে অন্যের ভাইয়ের এতিম সন্তানদের পেটে লাথি মেরে নিজের সন্তানের জন্য বাড়ি করে, আপনার কি মনে হয় উপরে সৃষ্টিকর্তা কেউ নাই? এটা চরম পানিশমেন্ট সৃষ্টিকর্তা দিবে না? অবশ্যই দিবে। তখন কানতে মানুষও ভাড়া পাওয়া যাবে না, আমার কিছু করা লাগবে না। উপরে যদি কেউ একজন থাকে সেই করবে, অযথা আমি তার ক্ষতি করে আমি কি কারণে শত্রু হব? দরকার নাই তো। তো রাষ্ট্রের হচ্ছে এই অবস্থা প্রতিটা সেক্টরে। তা প্রতিটা সেক্টরে রাষ্ট্রের যখন এই অবস্থা, তাহলে আপনি বুঝে দেখেন যে জন্ম দেওয়া সন্তান বাবার কবরের জমি যদি দখল করতে পারে, তাহলে আপনার বাইরে থেকে আনা একজন ওই ন্যাশনাল আইডি জমা দেওয়া অথবা একটা বায়োডাটা একটা জমা দেওয়া একজন এমপ্লয়ি, তার কাছে আপনি সর্বোচ্চ কি আশাই করতে পারেন?
তার চরিত্র অথবা তার মানসিকতা আরো কত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, কত রিস্ক থেকে যায়। আমরা 6 মাস স্টুডেন্টদের নতুনদের কাজ শেখাই, 6 মাসে এমন শেখাই পারলে কোম্পানি মালিকের মতো দক্ষ বানায় ফেলি, যে কোম্পানি মালিক হয়ে যাবে। 6 মাসের মধ্যে কোম্পানির পেটে 2টা লাথি মেরে চলে যায়। 4200 টাকা দিয়ে একটা চেয়ার কিনে ফেসবুকে পেজ খুলে গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টর হয়ে যায়, বাইং হাউসের ম্যানেজিং ডিরেক্টর হয়ে যায়। লাভের লাভ হয় কি, 6টা মাস যে পরিমাণ সময়, শ্রম, তারপরে বেতন, ফ্যাসিলিটিস বুকে জড়ায় দেওয়া, যা যা করলাম, মানুষ তো জানে যে ভাইয়ের খুব কাছের মানুষ, খুব ভালো এমপ্লয়ি। যখন বের হয়ে যায় এবং নিজের স্বার্থে কথা বলা শুরু করে, 100টা সত্য মিথ্যা বলে, তখন সবাই চিন্তা করে যে উনি তো ভাইয়ের খুব কাছের মানুষ, তাহলে বোধহয় উনি কোম্পানির গোপন তথ্য বোধহয় বলছে এবং উনারগুলোই যেন সত্যি। কিন্তু ভাই তো আর বলতে পারে না, যেহেতু নিজের সন্তানের মতো জন্ম দিয়ে দিছি, অন্তত বাবা হয়ে অন্তত সন্তান ভুল করতে পারে, কিন্তু সন্তানের পেটে তো লাথি মারা যায় না। তাহলে মুখটা বন্ধই রাখি, বলা যায় না যে কি কারণে কিভাবে বের করে দিছি, কেন বের করে দিছি, এটা বলা সম্ভব না। কিন্তু লাভের লাভ হয় কি, ওয়ার্ডারগুলো থেমে যায়, বায়ার নষ্ট হয়ে যায়, নতুন করে আবার 6 মাস ধরে বায়ার তৈরি করতে হয়, কত কথা বলতে হয়, তো টাকাও দিলাম বেশি। একজন স্টুডেন্টকেও আমাদের এখানে 20,000 25,000 বেতন দেওয়া হয়, যেখানে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স পাশ করেও মানুষ 12,000 টাকা চাকরি পাচ্ছে না, 12,000 তো আরো পরের কথা। এতটা পর্যন্ত আমরা করে দেখছি, ফলাফল সন্তুষ্টজনক না। তাহলে আমরা জাতিগতভাবে যেহেতু মানসিকভাবে অনেক নেগেটিভ, তো এই রাষ্ট্রে এই ধারাগুলো যদি বাড়তে থাকে, এই আত্মঘাতী ধারাগুলো যদি বাড়তে থাকে, তাহলে বাংলাদেশে শুধু গার্মেন্টস না, যে কোনো প্রোডাকশন জনিত শান্তি, বরকত, ব্যবসা সব ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। কারণ এখানে প্রতিটা মানুষ সার্টিফিকেটধারী, বিবেকহীন, বেঈমান, আত্মঘাতী, নেমো খারাম। তাহলে আপনি কার ভরসায়, কার ভালোবাসায় আপনি উদ্যোক্তা হতে যাবেন আর এত মানুষের কর্মসংস্থান দেবেন? তাহলে আমরা জাতিগতভাবে সবাই যখন মানসিকভাবে চেঞ্জ হব, তখন আমাদের ফ্যাক্টরি অটোমেটিক্যালি বড় হতে থাকবে। আমাদের যত ফ্যাক্টরি আছে, যত প্রোডাকশন আছে, এবং রাষ্ট্রের প্রতিটা সেক্টরের এক্সপোর্ট বাড়তে থাকবে এবং রাষ্ট্র সেটার ফলাফল ভোগ করবে। আর গার্মেন্টস ধ্বংস হওয়ার সবচেয়ে বড় মেইন কারণটাই ছিল সরকার যে দেখাইছে যে প্রবাসীদের রেমিটেন্স বাড়ছে, বেসিক্যালি এই প্রবাসী গার্মেন্টস কর্মীদের দেশের বাইরে পাঠাই গার্মেন্টসটাকে সরকার ধ্বংস করছে, যেটা সরকারের যত জ্ঞানীগুণী ব্যক্তি থাকুক এটা ধরতে পারে নাই, অথবা দেখেও না দেখার ভান করছে, সে শুধু তার ফয়দাটাই লুটছে। আর এইটাই আজীবনের জন্য বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটাকে ধ্বংসের মূল কারণ বলে আমি মনে করি। তো সবাইকে ধন্যবাদ। সঠিক ব্যাখ্যা, সঠিক কারণ আমার গবেষণার মতো দেওয়ার চেষ্টা করলাম। এর থেকে কেউ যদি আরো বেশি জানেন আমাকে বলবেন, অবশ্যই আমি শিখবো মন দিয়ে। আবার আমারও যদি কোনো কিছু জানার ভুল থাকে, কমেন্টসে ভদ্র ভাষায় সুন্দরভাবে কমেন্টস করে দিতে পারেন, কারণ শেখার জন্যই তো। নিজের ভুল নিজে ধরা যায় না, বাট আমার যদি কোনো ভুল হয় আমি অবশ্যই আপনাদের কাছ থেকে শিখবো এবং জানবো, এবং আমার কাছ থেকে যদি কারো কোনো সদ উপদেশের দরকার হয়, আমি আমার যোগ্যতা অথবা আমার সামান্য ছোট্ট ব্যাঙের ছাতার মতো জ্ঞান দিয়ে আমি চেষ্টা করব যে আপনার ইনভেস্ট করা ঠিক হবে কিনা, অথবা আপনার ফিউচার কি হবে, ইন রিয়েল লাইফ কি, সবকিছু আপনাদের দেখায় দেওয়ার। ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটা অনেক মানুষের কোটি টাকা পর্যন্ত বাঁচায় দিবে। আর আমি যা শেখাই সব একদম মন খুলে শেখাই, নিজের মনের মধ্যে কিছু রাখি না, এবং কোনো টাকার বিনিময়ে ভিডিও করি না, কোনো কারো প্রলোভনে ভিডিও করি না। আমি শুরু থেকে ভিডিও করে আসতেছি। আমার সম্পর্কে কেউ যদি জানতে চান, আমার সম্পর্কে কারো যদি কোনো কমেন্টস করার অথবা কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে, আমার ভিডিও দেখতে থাকবেন, তারপরে বুঝতে পারবেন। কারণ যে মানুষ বেশি কথা বলে তার পেটের মধ্যে কিছু থাকে না, তার অন্তত মন স্বচ্ছ হয়। তা আমার 10টা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি মানুষকে এবং আমি কি। আমি কখনো কাউকে তোয়াক্কা করি না, কাউকে মনে করেন যে কারো পা চাটার জন্য কথা বলি না। আমি সামান্য মানুষ, আমার সামান্য জ্ঞান দিয়ে আমি যেটা বুঝি সেটাই ইউটিউবে ভিডিও করি। আবার এই ভিডিও করে যে টাকা কামাই করব, রসাত্মক ভিডিও ছাড়বো, সেগুলো না, খুব কাট ক্লিয়ার। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, এবং যারা ইনভেস্ট করতে চান তারা এই বিষয়গুলো সচেতন হবেন।
এবং সেখান থেকে যদি ওভারকাম করা সম্ভব হয় অবশ্যই বিনিয়োগ করবেন, অবশ্যই রাষ্ট্রের জন্য সবাই কাজ করবেন। আমিও কি আজকে বন্ধ করে দিয়েছি? আমিও চেষ্টা করছি, যুদ্ধ করছি, দেখি কিছু করে অন্তত টিকে থাকা যায় কিনা, আমরা দুটো ভাতের ব্যবস্থা হয় কিনা, রাষ্ট্রের 2 টাকা ইনকাম হয় কিনা, এই আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। তবে ছোট একটা ভুল আপনার সারা জীবনের সঞ্চয় ধ্বংস করে দিলে শেষ বয়সটা ভিখারির থেকে খারাপ যাবে। সো জীবনে একটা সময় পরে এসে চিন্তা করতে গেলে বাস্তবসম্মত চিন্তা করতে হবে। খালি নিউজ দেখে অথবা ভাইরাল নিউজ দেখে লাফায় পড়লে হবে না, নিজের মতো করে বিবেক দিয়ে চিন্তা করতে হবে। তো সবাইকে ধন্যবাদ, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।